আচ্ছা, একটা গল্পের শেষটা যখন খুব দুঃখের হয় তখন কি আমরা শুধু বলি এটা দুর্ভাগ্য, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ থাকতে পারে? চলুন, আজ আমরা টমাস হার্ডির বিখ্যাত উপন্যাস টেস এর ট্র্যাজেডি বিশ্লেষণ করে এই রহস্যের একদম ভেতরে ঢোকার চেষ্টা করি। আর এই প্রশ্নটাই হবে আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। চলুন না এই প্রশ্নটাকে একটা আতশ কাচের মতো ব্যবহার করে টেসের জীবনের পড়তে পড়তে লুকিয়ে থাকা আসল সত্যগুলো খুঁজে বের করা যাক। কোনো জটিল তত্ত্ব বা কঠিন আলোচনায় যাওয়ার আগে চলুন একদম সহজ একটা কাজ করি, শুধু পর্যবেক্ষণ। মানে গল্পের ঘটনাগুলো ঠিক কিভাবে ঘটছে, চরিত্ররা কি সিদ্ধান্ত নিচ্ছে আর তার ফল কি হচ্ছে, এগুলো একটু মন দিয়ে দেখলেই কিন্তু ট্র্যাজেডির আসল কারণটা আমাদের কাছে পরিষ্কার হতে শুরু করবে। তো আমাদের এই সাহিত্যিক তদন্তের কেন্দ্রে থাকছে টমাস হার্ডির সেই অবিস্মরণীয় উপন্যাস আর তার প্রধান চরিত্র টেস ডার্বিফিল্ড। আমরা কিন্তু তাকে শুধু একটা গল্পের চরিত্র হিসেবে দেখব না, বরং সে আমাদের জন্য একটা ট্র্যাজেডির জীবন্ত কেস স্টাডি। টেসের পুরো জীবনটা, ওর করুণ গল্পটা আসলে দুটো বিশাল শক্তির টানাটানিতে একদম ছিন্নভিন্ন হয়ে যায়। একদিকে অদৃশ্য নিয়তির এক অদ্ভুত খেলা, আর অন্যদিকে সেই সময়কার এক ক্ষমাহীন কঠোর সমাজ ব্যবস্থা। চলুন এই দুটো শক্তিকে আমরা একটু আলাদা আলাদা করে ব্যবচ্ছেদ করে দেখি। তো আমাদের তদন্তের প্রথম পর্ব, এখানে আমরা বোঝার চেষ্টা করব যে টেসের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট আপাতদৃষ্টিতে সামান্য দুর্ঘটনাগুলো আসলে কতটা মারাত্মক প্রভাব ফেলেছিল। ভাগ্য কি সত্যি ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিল? আর এখানেই আমরা ভাগ্যের সেই নির্মম পরিহাসটা দেখতে পাই। দেখুন, টেসের প্রত্যেকটা ভালো চেষ্টা, প্রত্যেকটা ভালো উদ্যোগ যেন কোনো একটা অদৃশ্য শক্তি এসে সব ভণ্ডল করে দিচ্ছিল। ও চেয়েছিল পরিবারকে সাহায্য করতে, কিন্তু কি হলো? ওর জন্যই পরিবারের শেষ সম্বল ওই ঘোড়াটা মারা গেল। আবার দেখুন, ও চেয়েছিল ওর ভালোবাসার মানুষটাকে সব সত্যি জানিয়ে দিতে, কিন্তু সেই সবচেয়ে জরুরি চিঠিটাই কিনা দুর্ঘটনাবশত কার্পেটের নিচে হারিয়ে গেল। এটা তো আসলে একটা অসম লড়াই, তাই না? যেখানে টেসের ইচ্ছাশক্তির বিরুদ্ধে নিয়তি বারবার জিতে যাচ্ছিল। অ্যাঞ্জেলের এই কথাটা ভাবলে গায়ে কাটা দেয়। কতটা মর্মান্তিক, তাই না? জাস্ট একটা মুহূর্ত, একটা হারিয়ে যাওয়া চিঠি, আর তার জন্য দুটো জীবন একেবারে তছনছ হয়ে গেল। একবার ভাবুন তো, সময়টা যদি এক চুল এদিক ওদিক হতো, তাহলে পুরো গল্পটাই কি একদম অন্যরকম হতে পারত না? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, টেসের এই ট্র্যাজেডির জন্য কি শুধু দুর্ভাগ্যই দায়ী? না। আর এখানেই আমাদের তদন্তের দ্বিতীয় পর্বটা শুরু হচ্ছে। এবার আমরা দেখব কিভাবে সেই সময়ের সমাজ নিজেই একটা কারাগার তৈরি করে রেখেছিল, এমন এক জেলখানা যার অদৃশ্য নিয়মকানুন টেসের জীবনটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এই অবিচারটা বুঝতে হলে আমাদের একটা শব্দ খুব ভালো করে বুঝতে হবে: পিতৃতন্ত্র বা পেট্রিয়ার্কি। খুব সহজ ভাষায় এর মানে হল এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে সব ক্ষমতা পুরুষদের হাতে। টেসের পৃথিবীতে একজন মেয়ের সম্মান, তার ভবিষ্যৎ, এমনকি তার নিজের শরীরের ওপর তার অধিকার, এই সব কিছুই নির্ভর করত পুরুষদের ইচ্ছা অনিচ্ছার ওপর। এই যে পয়েন্টগুলো দেখছেন, এটা কিন্তু কোনো সাধারণ তালিকা না। এটা আসলে টেসের জন্য পাতা একটা নিখুঁত ফাঁদের নকশা। ভেবে দেখুন, তাকে সাহায্য চাইতে পাঠানো হলো এমন একজনের কাছে যে কিনা একটা শিকারী। আবার ধর্ষণের মতো একটা ভয়াবহ ঘটনার শিকার হয়েও দোষটা চাপানো হলো ওরই ঘাড়ে। তাকেই কলঙ্কিনীর বোঝা বয়ে বেড়াতে হলো। এমনকি যে মানুষটাকে ভালোবেসে ও বিয়ে করল, সেও ওকে ক্ষমা করতে পারল না, যদিও তার নিজের অতীতও কিন্তু পরিষ্কার ছিল না। মানে প্রত্যেকটা ধাপে সমাজ ওকে কোনো না কোনোভাবে দোষী বানিয়েছে, আর ওর পালানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এই পুরো সামাজিক অবিচারের জীবন্ত প্রতীক ছিল দুজন পুরুষ। একদিকে অ্যালেক, যে ছিল একটা নির্লজ্জ হিংস্র শিকারী, আর অন্যদিকে অ্যাঞ্জেল, যে নিজেকে আদর্শবাদী ভাবত, কিন্তু আসলে সমাজের ওই কঠোর অমানবিক নিয়মকানুনের কাছে সে ছিল একদম অন্ধ। আর দুজনেই কিন্তু একেবারে ভিন্ন পথে হেঁটে টেসের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অ্যাঞ্জেলের এই কথাগুলো শুনলে বোঝা যায় সেই ভিক্টোরিয়ান নৈতিকতা কতটা কঠোর আর ক্ষমাহীন ছিল। ওর কাছে টেস আর বিশুদ্ধ নেই, আর সমাজের চোখে একবার বিশুদ্ধতা নষ্ট হলে তার আর কোনো ক্ষমা নেই। এটাই তো সেই সময়ের ভয়ঙ্কর ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতির সবচেয়ে বড় উদাহরণ।
এতক্ষণ আমরা দুটো শক্তিকে আলাদা করে দেখলাম, ভাগ্য আর সমাজ। এখন আমরা দেখব সেই চরম মুহূর্তটা, যখন এই দুটো বিধ্বংসী শক্তি একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই সংঘাতের ফলে টেসের জীবনে এমন একটা ঝড় ওঠে যেখান থেকে ওর আর ফেরার কোনো উপায়ই বাকি থাকে না। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। ঘটনাগুলো কি ভয়ঙ্কর দ্রুত গতিতে ঘটেছিল। প্রথমে অ্যাঞ্জেলোকে প্রত্যাখ্যান করল, ঠিক তারপরেই ওর বাবা মারা গেল, আর পুরো পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এই যে একটার পর একটা ধাক্কা, এই ধাক্কাগুলোই তো ওকে অসহায়ভাবে অ্যালেকের দিকে ঠেলে দিল। আর ঠিক যখন অ্যাঞ্জেল ভুল বুঝতে পেরে ফিরে এলো, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। নিয়তির চাকাটা ততক্ষণে ঘুরে গেছে অন্যদিকে। টেসের পতনটা তখন শুধু সময়ের অপেক্ষা ছিল। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে অ্যালেককে খুন করাটা টেসের কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না, একদমই না। এটা ছিল ভাগ্য আর সমাজের বছরের পর বছর ধরে করা অত্যাচারের বিরুদ্ধে ওর ভেতরে জমে থাকা সমস্ত কষ্ট, যন্ত্রণা, হতাশা আর প্রতিবাদের একটা চূড়ান্ত বিস্ফোরণ। এটা ছিল ওর ভেঙে চুরমার হয়ে যাওয়া জীবনটার একমাত্র সম্ভাব্য পরিণতি। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে লেখক টমাস হার্ডি কেন এত অন্ধকার, এত দুঃখের একটা গল্প আমাদের শোনালেন? কী উদ্দেশ্য ছিল এর পেছনে? চলুন এবার লেখকের নিজের মুখ থেকেই তার কারণটা জানার চেষ্টা করা যাক। আর এর উত্তরটা কিন্তু হার্ডির নিজের কথাতেই লুকিয়ে আছে। তিনি আসলে তার কলমকে একটা অস্ত্রের মতো ব্যবহার করেছিলেন। তিনি তার চারপাশের সমাজে যে অন্যায়, যে অবিচার, বিশেষ করে নারীদের প্রতি যে ভয়ঙ্কর নিষ্ঠুরতা দেখতেন, সেটার বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। এক কথায় বলতে গেলে টেস অব দি আরবাভিলস উপন্যাসটা ছিল সেই ভিক্টোরিয়ান যুগের কঠোর সামাজিক নিয়ম আর ডাবল স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে সরাসরি একটা চ্যালেঞ্জ। হার্ডি চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিলেন যে সমাজের বানানো এই নিয়মগুলো কতটা অপ্রাকৃতিক, কতটা ভিত্তিহীন আর কতটা অন্যায়্য। শেষ পর্যন্ত টেসের গল্পটা কিন্তু শুধু একটা উপন্যাস হয়ে থাকে না, এটা আমাদের সবার জন্য একটা আয়নার মতো হয়ে দাঁড়ায় আর আমাদের ভাবতে বাধ্য করে জীবনের ট্র্যাজেডিগুলোর জন্য আসলে দায়ীটাকে, আমাদের নিজেদের ভুল, নাকি হঠাৎ করে আসা দুর্ভাগ্য, নাকি আমাদের নিজেদেরই হাতে গড়া এই সমাজের নিয়মকানুন? এই প্রশ্নটা টেসের গল্পের মতোই চিরন্তন।